চলে এলো এসকেম 1992 এর সেকেন্ড পার্টটি। এই পার্টে হারশাদ মেহতার শেষ পরিণতি কী হয়েছিল তা জানার জন্য অবশ্যই এক্সপ্লেনেশনটি পুরোপুরি দেখতে থাকুন। যারা ফার্স্ট পার্টটি দেখেননি তারা কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে আসবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার আর কথা না বেরিয়ে শুরু করে দিই সে অপেক্ষিত এক্সপ্লেনেশন। হারশাদ সরকারি টাকা শেয়ার বাজারে খাটানোর কথা কেউ কখনো কল্পনা করেনি। তার গ্যারেজে অনেক নামি দামি কোম্পানি গাড়ি রাখতে শুরু করে। এত গাড়ি কিনেও সে খুশি থাকতে পারে না। নতুন গাড়ি কেনার জন্য আবার শোরুমে যায়। সেখানে গেলে জানতে পারে দুবাই থেকে সামনের মাসে একটা লেক্সাস গাড়ি আসছে, কিন্তু গাড়িটা অজয় কেভিয়া আগেই বুকিং করে রেখেছিল। কিন্তু হারশাদ সেই গাড়িটা নেওয়ার জন্য জেদ চাপে। সেই গাড়িটা তার লাগবেই, তাই সে 45 লাখের গাড়িটা অজয়কে টেক্কা দিয়ে 55 লাখ দিয়ে কিনে নেয়। এভাবে দিন যেতে যেতে একসময় দেশের পলিটিক্সকেও সে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে। সে সময় দেশের চলমান পরিস্থিতিকে সামাল দিতে নতুন সরকার গঠনের জন্য ওই সরকারের পিছনে সে অনেক ইনভেস্ট করেছিল। এদিকে সাংবাদিক সুচেতা হারশাদের ব্যাপারে গোপনে সব তথ্য সংগ্রহ চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে সে এক ব্যাংক কর্মকর্তার সাথে দেখা করে আর জানতে পারে হারশাদের টাকার উৎস কোথা থেকে আসে। হারশাদের সম্পর্কে সলিড এভিডেন্স না থাকায় সুচেতা পত্রিকার কোনো আর্টিকেল লিখতে পারছিল না। এই জন্য সে আরও বেশি করে খোঁজখবর নিতে শুরু করে। এদিকে হারশাদও এগিয়ে যাচ্ছে শেয়ার মার্কেটের স্টক বাড়াতে। সে এখন পোলো কোম্পানির মালিকের সাথে দেখা করে। সে প্রতিশ্রুতি দেয় পোলো কোম্পানির স্টক প্রাইস সে অনেক উপরে উঠিয়ে দিবে, বিনিময়ে তাকে কোম্পানির কিছু অংশ শেয়ার দিতে হবে। চেয়ারম্যান হারশাদের কথায় রাজি হয়ে যায়। পোলোকে উপরে তুলতে হারশাদ অনেক টাকা ঢালতে শুরু করে। ফলে 5 মাসে পোলোর মার্কেট প্রাইস প্রায় 70 থেকে 230-এ উঠে যায়। এদিকে ত্যাগী আর অজয় নতুন ষড়যন্ত্রে এগিয়ে যায়। তারা বার্মাকে হাত করে ফেলে, আর কাছে থাকা পোলো কোম্পানির শেয়ারগুলো যেন সে বিক্রি করে ফেলে। তাহলে হারশাদকে কিছুটা হলেও দমানো যাবে হয়তো। এদিকে সুচেতা অ্যানালাইসিস করে দেখে হারশাদ যেদিন যে কোম্পানির শেয়ার কিনে সেই দিন সেই কোম্পানির স্টক প্রাইস প্রায় অনেক উপরে উঠে যায়। অর্থাৎ হারশাদ স্টক মার্কেটকে অবৈধভাবে কন্ট্রোলে রাখছে। সুচেতা ব্যাপারটা এসবিআইয়ের গভর্নরকে জানায়। সুচেতা কোনো প্রমাণ দেখাতে না পারায় এই চেষ্টা বৃথা যায়। এদিকে হারশাদ জানতে পারে পোলোর শেয়ার পয়েন্ট 230 থেকে 208-এ নেমে এসেছে। সে চিন্তায় পড়ে যায়। তারপর জানতে পারে গ্রোমোর কোম্পানি থেকে কেনা পোলোর শেয়ার গ্রিনল্যান্ড ব্যাংক আবার সে গ্রোমোরের কাছে বিক্রি করে দেয়। হারশাদ তাদের সম্পর্কে জেনেও তেমন কোনো স্টেপ নিল না। সে সিদ্ধান্ত নিল যে পোলোকে উপরে তোলার জন্য আরও বেশি ইনভেস্ট করবে। তাই সে এবার এসবিআই ব্যাংক থেকে কোনো রকম রিসিট ছাড়াই 500 কোটি টাকার চেক নিয়েছিল। চেকটা নিয়ে আসে সীতারামান নামের এক ব্যাংক কর্মচারী। সে খুব আতঙ্কিত হয়ে হারশাদকে চেকটা দেয়। রিসিট না থাকা এবং এত বড় অ্যামাউন্ট নিয়ে সীতারামান খুব টেনশনে পড়ে যায়। এর মধ্যে মানমন্ত্রার লোকেরাও হারশাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তারা হারশাদের বিরুদ্ধে অকারণে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনতে শুরু করে। এবার সবার সব অভিযোগ চাপা দেওয়ার জন্য নিজের রেপুটেশন ধরে রাখতে হারশাদ একটা নতুন চাল চালে। সে একটা আর্টিকেল সাজায় যেখানে লেখা ছিল হারশাদ মেহতা ইজ এ লায়ার। ভিতরের আর্টিকেলে লেখা ছিল হারশাদ তার ক্লায়েন্টদের মিথ্যা বলেছিল। সে তার ক্লায়েন্টদের যতটুকু লাভ পাইয়ে দেওয়ার কথা বলেছিল তার চেয়েও অনেক বেশি লাভ পাইয়ে দিয়েছিল। এই নিউজটা এরপর আবারও হারশাদকে নিয়ে মানুষের মুখে মুখে চর্চা হতে শুরু করে। রেপুটেশন তো ভালো হয়েছে, তার সাথে সাথে হারশাদের সুনাম আরও বেশি বাড়তে থাকে। তখন সবাই হারশাদের সাথে কাজ করতে আরও বেশি আগ্রহী হতে থাকে। এবার সুচেতা হারশাদের বিরুদ্ধে একটা বড় এভিডেন্স পেয়ে যায়। তার সহকারী দেবাশিসকে নিয়ে সে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে আসে। সেখানে দেবাশিসকে জানায় হারশাদ কিছুদিন আগে একটা কোম্পানির শেয়ার কিনে। সেটা হলো মাজদা। এই কোম্পানিটা অনেক দিন ধরে লসে ছিল। হারশাদ এই কোম্পানির শেয়ার কেনার পর সে মাজদা শেয়ার স্টক অনেক উপরে উঠে যায়। তার জন্য হারশাদের আরও প্রমোশন বেড়ে যায়। সে কোম্পানির নাম ভাঙিয়ে হারশাদ কোটি কোটি টাকা কামিয়ে ফেলে।
কিন্তু বাস্তবে সেই কোম্পানির কোনো অস্তিত্বই নেই। সুচিতা এই আর্টিকেলটা পত্রিকায় ছাপিয়ে দেয়। এটা দেখে হারসাত সুচিতাকে ডেকে নিয়ে নিজের দলে করার জন্য সুচিতাকে একটা চেক দেয়, কিন্তু সুচিতা তা নিতে অস্বীকার করে, তাই তা প্রত্যাখ্যান করে চলে যায়। তারপর হারসাত খবর পায় আগামীকাল ইনকাম ট্যাক্স হারসাদের অফিস ও বাড়িতে অডিট করবে। হারসাত রাতারাতি তার ইনলিগেল ডকুমেন্ট নষ্ট করে ফেলে। পরের দিন ইনকাম ট্যাক্স রেড দেওয়ার পরও হারসাতকে অভিযুক্ত করার কোনো প্রমাণ খুঁজে পায় না। আর এভাবে ধাক্কাটা হারসাত ঠিকই সামলে ফেলেছিল। এদিকে আরবিআই গভর্নর শেয়ার মার্কেটের সুযোগ এত বেশি থাকায় খুব দুশ্চিন্তায় পড়েছিল। তিনি আপাতত সবাইকে শেয়ার কেনার বদলে শেয়ার বিক্রি করার পরামর্শ দেয়, তাতে মার্কেটের পরিস্থিতি স্থিতিশীল হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার গভর্নর আরবিআই গভর্নরের কাছে গিয়ে বলে তার এই পরামর্শ কেউ কানে নিবে না, কারণ স্টক মার্কেট চলে হারসাতের কথায়। হারসাতের এমন দাপটে বেশ সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। তাই আরবিআই গভর্নর হারসাদের উপর নজর রাখতে থাকে। এরই মধ্যে তিনি জানতে পারে ইনকাম ট্যাক্স হারসাদের অফিস এবং বাড়িতে রেড করেছিল। তাই গভর্নর ইনকাম ট্যাক্স অফিসারের সাথে দেখা করে। অফিসার জানায় তারা হারসাদের সব সম্পত্তি খতিয়ে দেখেছিল। হারসাদকে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ তারা পায়নি, সেই সব প্রমাণ আগে সরিয়ে ফেলেছিল। তো হারসাদের এসবিআই অ্যাকাউন্ট থেকে কিছু পাওয়া যেতে পারে। পরের দিন অফিসার গভর্নরের কাছে হারসাদের এসবিআই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন শিট পাঠিয়ে দেয়। ট্রানজ্যাকশনের অবস্থা দেখে গভর্নরের মাথায় হাত পড়ে। শত শত কোটি টাকা হারসাদের অ্যাকাউন্টে লেনদেন হয়েছিল। গভর্নর এসবিআইকে নির্দেশ দেয় হারসাদের অ্যাকাউন্টে সব ডিটেলস কালেক্ট করার জন্য এবং লেনদেনের উপর কড়া নজর রাখতে হবে। এদিকে সীতারামান হারসাদকে এ ব্যাপারে সব জানিয়ে দিয়েছিল। আগে থেকেই এই ব্যাংকে 170 কোটি টাকা হারসাদের বাকি ছিল, আবার 500 কোটি টাকার কোনো রিসিটও ছিল না। আজকের মধ্যে যদি 170 কোটি টাকা বকেয়া জমা না করে তবে সব কিছু ফেঁসে যাবে। হারসাদ সীতারামনকে ভরসা দিয়ে বলে যেন সে নিশ্চিন্তে থাকে, হারসাদ সব কিছু সামলে নেবে। হারসাদ এখন বুঝতে পারছিল যে সে বড় ধরনের একটা ঝামেলায় পড়তে যাচ্ছিল। তাই সে গভর্নরের সাথে দেখা করে, গভর্নরকে তার দলে টানতে চায়, কিন্তু গভর্নর হারসাদের ফাঁদে পা দেয়নি। তারপর এসবিআই ব্যাংকের হিসাব গরমিল পাওয়ায় বুঝতে পারে এটা সীতারামানের কাজ, তাই সীতারামানকে ডেকে পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সীতারামান হারসাদের নাম বলে দেয়। তারপর ম্যানেজার হারসাদকে খবর দিয়েছিল এবং তাকে নির্দেশ দিয়েছিল যে সে যেন সমস্ত টাকা ক্লিয়ার করে দেয়। হারসাদ বলল সে এসবিআই ব্যাংকের সাথে বিগত 5 বছরে অনেক হাজার কোটি টাকা লেনদেন করেছে। এর থেকে এসবিআই ব্যাংকেরও লাভের পরিমাণ কম ছিল না, তাই সে 500 কোটি টাকার জন্য কখনো নিজের সম্মান নষ্ট করবে না। হারসাদ ম্যানেজারের কাছে 1 সপ্তাহ সময় নেয় টাকা পরিশোধের জন্য। হারসাদ এখন দুশ্চিন্তায় পড়ে যায়, 1 সপ্তাহের মধ্যে এতগুলো অ্যামাউন্ট কিভাবে ম্যানেজ করবে। এদিকে অজয় ও ত্যাগী হারসাদের এই সময়ের জন্য ওত পেতেছিল হারসাদ কখন সাহায্যের জন্য সিটি ব্যাংকে আসবে। তারপর তারা হারসাদের সব শেয়ার অল্প দামে কিনে নেবে, কিন্তু হারসাদ সেটা না করে সে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান ফেরওয়ানির সাথে দেখা করে, কারণ সে হারসাদকে টাকার ব্যবস্থা করে দিবে। হারসাদ এখান থেকে ব্যাংক রিসিট কালেক্ট করে এসবিআই ব্যাংকে প্রায় সব টাকা পরিশোধ করে দেয়, শুধুমাত্র বাকি ছিল 6 কোটি টাকার মতো। সেটাও সে দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অজয় এবং ত্যাগী ভাবছিল হারসাদের এত বড় অ্যামাউন্ট এত দ্রুত কি করে ম্যানেজ করেছে। তারা এসবিআই ব্যাংকের রিসিট ছাড়া অবৈধভাবে টাকা লেনদেন ও হারসাদের এই অবৈধ ট্রানজ্যাকশনের কথা ফাঁস করে দিবে চিন্তা করছিল। তাই জন্য তারা এসবিআই ব্যাংকের এক কর্মচারী শারদকে টার্গেট বানায়। তারা শারদকে ফোনে এই খবরটা দিয়ে দেয়। এরপর তারা মানমন্ত্রার কাছে যায়। এই মুহূর্তে ধর্মঘটের কারণে স্টক মার্কেট বন্ধ ছিল, তাই তারা মানমন্ত্রার সাথে প্ল্যান করে মানমন্ত্রা যেন এই ধর্মঘট আরও কিছুদিনের জন্য বাড়িয়ে দেয়, তাহলে হারসাদের কাছে থাকা স্টকগুলো সে এখন বিক্রি করতে পারবে না। ততদিনে এসবিআইয়ের স্ক্যামের নিউজটা বাইরে বেরিয়ে আসবে, ফলে হারসাদের শেয়ারগুলো একদম লস হয়ে যাবে। তাই হারসাদের এই শেয়ার মার্কেটে কিং হয়ে বসে থাকা আর হবে না। এদিকে শারদ টাইমস অফ ইন্ডিয়ার
অফিসে গিয়ে সুচেতাকে এই এসবিআইয়ের স্ক্যামের কথা জানিয়ে দেয়। সুচেতা এ ব্যাপারে কথা বলার জন্য একজনকে ফোন দিতেই আর তখনই শারদ বাইরে বেরিয়ে চলে যায়, কারণ এই ইনফরমেশনটা লিক করেছে জানাজানি হলে তার চাকরিটা চলে যাবে, তাই সে পালিয়ে যায়। এরপর সুচেতা একজন ইনফরমার থেকে ব্যাংকের সব সিস্টেমের সম্পর্কে খোঁজ নিতে থাকে। সুচেতা পুরো প্রসেস সম্পর্কে জেনে সে বলে এগুলো স্ক্যামকে অবশ্যই সবার সামনে তুলে আনতে হবে। সুচেতা চাইছিল হর্ষাদ ঘাবড়ে যাক। দেবাশিস এই ব্যাপারে খোঁজ নিতে গেলে সীতারামনের সাথে দেখা হয়ে যায় এবং সীতারামন জানায় হর্ষাদ 500 কোটি টাকা নিয়েছিল ঠিক, কিন্তু সে সব টাকা পরিশোধ করে ফেলে। এটা শুনে দেবাশিস হতাশ হয়ে ফিরে আসে এবং সুচেতাকে জানায়। সুচেতা তবুও হার মানবে না, কারণ সুচেতা ভাবছে হর্ষাদের শেয়ার এখনো বিক্রি হয়নি। তবে সে এত কোটি কোটি টাকা কোথা থেকে ম্যানেজ করলো? নিশ্চয়ই অন্য কোনো ব্যাংক থেকে একইভাবে সে স্ক্যাম করেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে এই নিউজটা সে ছাপাবে, কিন্তু চিফ এডিটর জানিয়ে দেয় প্রমাণ ছাড়া সে কোনো নিউজ ছাড়বে না। সুচেতা তার ম্যানেজারকে ফোন দিয়ে জানতে চাইলে তিনিও একই কথা বলেন, প্রমাণ ছাড়া কোনো নিউজ ছাপানো যাবে না। যদি এসবিআই ব্যাংকে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করে সুচেতা যদি কোনো নিউজ পায় তবে সেক্ষেত্রে নিউজ ছাপাতে পারে। এই মুহূর্তে নিউজ ছাপানোর আর 1 ঘন্টা মাত্র বাকি আছে, যা করার 1 ঘন্টার মধ্যেই করতে হবে। তাই সে প্রথমে এসবিআই ব্যাংকের চেয়ারম্যানকে ফোন দেয়। তিনি সরাসরি এই অভিযোগটাকে প্রত্যাখ্যান করে। সুচেতা তার ইনফরমারের মাধ্যমে ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের একজনের সাথে কানেক্ট করতে পারে। তিনি সুচেতাকে ইনফরমেশন দেন যে এই স্ক্যামের ঘটনাটা সত্য ছিল। ওনার কথার উপর ভিত্তি করে সুচেতা নিউজ রিপোর্ট করে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেয়। পরের দিন ছিল 22 এপ্রিল 1992। টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে নিউজটা ছাপানো হয়, কিন্তু নিউজটা দেখে সুচেতা সম্পূর্ণ রেগে যায়, কারণ সুচেতা যেই টাইটেল দিয়েছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়। হর্ষাদ মেহতার নামের জায়গায় বিগ পুল লিখে দেওয়া হয়েছিল। এডিটর হর্ষাদের নামটা সরাসরি ব্যবহার করেনি দেখে সুচেতা রেগে যায়। তবে এই নিউজটাও হর্ষাদের ক্যারিয়ারে অনেকটাই প্রভাব ফেলে। বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে হর্ষাদের কাছে তখন ফোন আসা শুরু হয়। হর্ষাদ চিন্তিত হয়ে পত্রিকা নিয়ে বসে থাকে। এবার সে কি করবে? সে একটা প্রেস কনফারেন্স ডাকে। সেখানে সে বলে এসবিআই থেকে সে যে টাকা নিয়েছিল সেটা সে সময় মতো পরিশোধ করে দেয়, কিন্তু ওটা নিয়ে কোনো নিউজ হয়নি, কারণ মিডিয়া তার ভালো চায় না। এসব বলে সে নিজের রেপুটেশন বজায় রাখার চেষ্টা করে, কিন্তু তাতে তেমন একটা লাভ হয়নি। তার কাছ থেকে অনেক ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়। তাই ধর্মঘট শেষে যেদিন শেয়ার মার্কেট ওপেন হয় সেই দিন অনেকেই নিজেদের শেয়ার বিক্রি করে দেয়। ফলে শেয়ার মার্কেটে অনেক পয়েন্ট এক ধাক্কায় কমে যায়। হর্ষাদের শেয়ারে থাকা সেন্সেক্স এবং পোলোর শেয়ার কয়েক গুণ কমে যায়। ফলে লাস্ট কয়েক বছরের ইতিহাসে শেয়ার বাজারে ধস নেমে আসে রেকর্ড পরিমাণ। আরবিআই হর্ষাদের বিরুদ্ধে তদন্তের জন্য কমিটি গঠন করেছিল। এই নিউজটা দেখে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যান ফেরোয়ানিও বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। হর্ষাদ যে 500 কোটি টাকা তার থেকে নিয়েছিল তা যেন খুব দ্রুত ফিরিয়ে দেয়। হর্ষাদ এখন বেকায়দায় পড়ে যায়। এত টাকা এখন কিভাবে ম্যানেজ করবে? এখন কোনো ইনভেস্টর কাজ করবে না। এদিকে সুচেতার সোর্স দিয়ে গ্রোমোর কোম্পানির এক স্টাফের সাহায্যে কিছু ডকুমেন্টস পায়। রিসেন্টলি কোন ব্যাংকগুলোর সাথে ডিল করেছিল এইসব ডকুমেন্টসে ছিল। সে এটা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশনে লেগে পড়ে। আরবিআই গভর্নর সবগুলো ব্যাংকের হিসাব চেক করে এবং জানতে পারে হর্ষাদ 5,000 কোটি টাকার স্ক্যাম করেছে, যা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম ছিল। কিন্তু তারা চাইলেও এই স্ক্যামের খবর সামনে আনতে পারবে না। এতে ইন্ডিয়ার ইকোনমি সিস্টেম একদম ভেঙে পড়বে। তাই গভর্নর সিদ্ধান্ত নেয় যে স্ক্যামের ব্যাপারটা গোপন রাখবে। কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিন সকালে এই নিউজটা পত্রিকায় চলে আসে। কেউ একজন এই ইনফরমেশনটা লিক করে স্ক্যামের ব্যাপারটা প্রকাশ করে দেয়। ফলে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই অর্থনীতি মন্ত্রী আরবিআই গভর্নরকে নির্দেশ দেয় তিনি যেন প্রেস কনফারেন্সে ডেকে 5,000 কোটি টাকার স্ক্যামের ব্যাপারটা অস্বীকার করে। অনিচ্ছা সত্ত্বেও গভর্নর স্ক্যামের বিষয়টা অস্বীকার করে। সেখানে সুচেতাও উপস্থিত ছিল। সুচেতা প্রশ্ন করে উঠল কিসের ভিত্তিতে এই স্ক্যামকে তিনি অস্বীকার করছেন, কিন্তু গভর্নর কোনো উত্তর না দিয়ে চলে যায়। সুচেতা এখন গভর্নরের বিরুদ্ধে নিউজ ছাপায়।
সরকার এখন এর জন্য নতুন আরেকটা কমিটি গঠন করে। এবার এই কমিটির প্রধান করা হয় আরবিআইয়ের ডেপুটি গভর্নরকে। সেখানে সিবিআইয়ের অফিসার মাধবানকে রাখা হয়েছিল তদন্তের জন্য। হারসাদের বাঁচার রক্ষে নেই হয়তো এখন আর। এবার গভর্নর যে তাকে ডাকে ফেরওয়ানির সব কথা জানায়। হারসাদকে 500 কোটি টাকা ফেরওয়ানি দিয়েছিল। এখন সুচেতা এই বিষয়ে নিউজ ছাপিয়ে ফেলে। এদিকে ফেরওয়ানি নিজেকে বাঁচানোর জন্য রিটায়ারমেন্টে চলে যায়। সিবিআই তার বাড়িতে রেড করে। বাড়িতে কিছু খুঁজে না পেলেও অফিসার মাধবান তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে হারসাদের 500 কোটি টাকা এনএসবি ব্যাংককে ব্যাক দেওয়ার জন্য তার কাছে টাকার প্রয়োজন ছিল। তাই সে নিজের শেয়ারগুলো বিক্রির জন্য সিটি ব্যাংকের ত্যাগীর কাছে যায়। ত্যাগী হারসাদের 1400 কোটি টাকার শেয়ারের দাম ধরে মাত্র 500 কোটি টাকা। হারসাদ খুব মর্মাহত হন। তাই হারসাদ সিদ্ধান্ত নেয় যে আমি যখন ডুবে যাচ্ছি সবাইকে নিয়েই ডুববো। এই বলে হারসাদ সেখান থেকে চলে যায়। এবার ফেরওয়ানিকে মাধবানের জিজ্ঞাসাবাদে ফেরওয়ানি এটাই বোঝানোর চেষ্টা করে যে এটা একটা নর্মাল ট্রানজেকশন ছিল। এখন মাধবান এই 500 কোটি টাকার রিসিট দেখতে চাইল, কিন্তু ফেরওয়ানি ওই টাকার কোনো রিসিট দেখাতে পারছিল না, কারণ সে তো কোনো রিসিট ছাড়াই হারসাদকে টাকা দিয়েছিল। একে একে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ডাকা হচ্ছে। সীতারামানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সীতারামান প্রথমে কিছু না জানার ভান করলে মাধবান তাকে টর্চার শুরু করে। তখন সীতারামান ভয়ে স্ক্যামের সাথে জড়িত সবার নাম প্রকাশ করে দেয়। এদিকে আরবিআই এবং গভর্নর থেকে হারসাদের সব অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হয়। এগুলো নিয়ে হারসাদ ও তার ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হারসাদের ভাই আশ্বিন হারসাদকে নিষেধ করেছিল এত বড় রিস্কে না জড়াতে, কিন্তু হারসাদ টাকার নেশায় বেপরোয়া হয়ে উঠেছিল। তাকে কোথায় থামতে হবে সেটারও জ্ঞান ছিল না তার। হারসাদ বলেছে সে যদি ফেঁসে যায় তাহলে সে একা ফাঁসবে না, স্বয়ং প্রধানমন্ত্রীও ফেঁসে যাবে, কারণ এই স্ক্যামের সাথে প্রধানমন্ত্রীও জড়িত ছিল। তাই হারসাদ ফেরওয়ানির সাথে দেখা করে। সে যেন কিছুতেই হারসাদের নাম না বলে। ফেরওয়ানি বলছে মাধবান খুব ধুরন্ধর, তার সামনে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। পরের জিজ্ঞাসাবাদে সে হয়তো সত্যগুলো আর চাপা দিতে পারবে না। পরের দিন ছিল 21শে মে 1992 সাল। এদিকে একটা আশ্চর্যের বিষয় হয়ে যায়। সকালে ফেরওয়ানিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সেটাকে সাধারণ হার্ট অ্যাটাক হিসেবে প্রথমে চিহ্নিত করে। এই ঘটনার পর সুচেতা এবং এসবিআই টিম খুব সমস্যায় পড়ে যায়, কারণ ফেরওয়ানি ছিল হারসাদের বিপক্ষে বলা সবচেয়ে বড় সাক্ষী। তার মৃত্যুতে কেসটা আরও জটিল হয়ে গেল। এখন সীতারামানের কথার ভিত্তিতে এসবিআই টিম অফিসের সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে। কিছুদিন পর মাধবান এসবিআই টিম নিয়ে হারসাদের বাড়িতে হঠাৎ তদন্ত করতে আসে। 11 ঘন্টা সার্চ করার পরেও হারসাদের বাড়িতে কিছু না পাওয়ায় এক পর্যায়ে রাত হয়ে যায়। তারা কোনো কিছু না পেয়ে শেষমেশ হারসাদ এবং ভাই আশ্বিনকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে হারসাদের গ্রেফতারের পর শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ হতে থাকে। হারসাদের উপর ভরসা করে যারা এতদিন ইনভেস্ট করেছিল তারা সবাই পথে বসে যাওয়ার অবস্থা হয়ে গেছিল। স্টক হোল্ডাররা হারসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এদিকে মাধবানের জিজ্ঞাসাবাদেও হারসাদ যখন মুখ খুলছিল না, তখন হারসাদকে জেলে নিয়ে যায়। ভাই আশ্বিনকে ছেড়ে দেয়। আশ্বিন বাড়ি ফেরার পরে ভূষণ তার কিছু প্রয়োজনীয় কাগজে সই করিয়ে নেয়। বলেছিল এগুলো কেস রিলেটেড পেপারস, তাই আশ্বিন কোনো সন্দেহ ছাড়াই সাইন করে দেয়। এদিকে ভূষণকেও ধরে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ভূষণকে টর্চার করতে শুরু করে। ভূষণ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে দেয়। মাধবান চমকে ওঠে। এই স্ক্যামের সাথে প্রধানমন্ত্রী এবং সরকারের লোকও জড়িত আছে। এই কথাটা মাধবান সিবিআইয়ের প্রধানকে জানায়। সিবিআইয়ের প্রধান ব্যাপারটা আপাতত গোপন রাখতে বলে। সিবিআইয়ের প্রধান গোপনে প্রধানমন্ত্রীর লোকের সাথে দেখা করে, আর তিনি বলেন যা কিছু হয়ে যাক প্রধানমন্ত্রীর নাম যেন না আসে, সব দোষ যেন হারসাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তিনি সুচেতার উপরও নজর রাখতে বলে। এদিকে মাধবান আর সিবিআইয়ের প্রধানের মধ্যে তদন্ত নিয়ে এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তখন মাধবান বুঝতে পারে পলিটিক্যাল সাপোর্ট না থাকলে হারসাদ কখনোই এত বড় স্ক্যামে জড়াতে পারত না। এটাও বুঝতে পারে যে সিবিআইয়ের প্রধান নিজেই সরকারের লোক, তাই এই কেসে আর ইনভেস্টিগেশন করা সম্ভব না। এজন্য মাধবান সিবিআই থেকে রিজাইন দিয়ে চলে যায়। তাই হারসাদের কেসের দায়িত্ব সিবিআইয়ের প্রধান নিজেই নেয়। তিনি হারসাদকে আরও কিছু মিথ্যে কেস দিয়ে হারসাদের জামিন আটকে দেয় এবং হারসাদের পরিবারের উপরও 10,000 কোটি টাকার মামলা দিয়ে দেয়। 13 আগস্ট 1992 সালে হারসাদের জামিন মঞ্জুর হয়, কিন্তু তার উপর আবার মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে হারসাদকে আবার গ্রেফতার করা হয়।
কিন্তু হার্ষাদ তাদেরকে বলছিল হার্ষাদের সব বিজনেস শেয়ার মার্কেটকে ঘিরে ছিল। সে কোনো টাকা কখনো পাচার করেনি। হার্ষাদকে বাইরে বের হতে না দেওয়ার জন্যই আবার মিথ্যে কেস করা হয়। দীর্ঘদিন জেলে রাখার পর হার্ষাদকে এখন ছেড়ে দেওয়া হয়। হার্ষাদ ফিরে আসে বাড়িতে, কিন্তু সে সারা জীবন যা কামিয়েছিল তা গত কয়েক মাসে সব শেষ হয়ে যায়। তাকে ছেড়ে দেওয়া হলেও গ্রেফতারের ভয় তার কাছ থেকে যেন না যায়, সেজন্য সিবিআইয়ের লোকজন হার্ষাদকে সবসময় মানসিক চাপের উপর রাখত। হার্ষাদ যেন প্রধানমন্ত্রীর নাম না নেয়, তার জন্য সবসময় গ্রেফতারের ভয় তাকে দেখাতে থাকে। তারপর হার্ষাদ জবাবদিহিতার জন্য পার্লামেন্টে যায়। সেখানে গিয়ে সিটি ব্যাংকের সব দুর্নীতির কথা জানিয়ে দেয়। পার্লামেন্ট থেকে ত্যাগীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তারা সিটি ব্যাংকের নামে বেশ কিছু অভিযোগ তোলে। ত্যাগী অভিযোগগুলো অস্বীকার করলে পার্লামেন্ট অথরিটি তাকে জানায় তাদের কাছে সলিড এভিডেন্স আছে। এদিকে গভর্নর সুচেতা আর দেবাশিসের সাথে গোপনে দেখা করে। গভর্নর তাদেরকে দিল্লির এক লোকের সাথে দেখা করতে বলে, তাই তারা দিল্লিতে চলে যায় এবং একজন পার্লামেন্টের সদস্যের সাথে দেখা করে। পার্লামেন্টের সেই সদস্যের কাছে প্রচুর ডকুমেন্ট ছিল। সে জানায় এই স্ক্যামের সাথে পুরো সিস্টেমও জড়িত। তিনি সুচিতাকে সব ডকুমেন্টসের অ্যাক্সেস দিয়ে দেয়। সব ডকুমেন্টস দেখে সুচিতা একটি আর্টিকেল ছাপায়। এই নিউজের পরে সিটি ব্যাংকের ত্যাগীর অফিস এবং অজয় কেডিয়ার অফিস দুই জায়গাতে রেড দেওয়া হয়। যেহেতু সিটি ব্যাংকের নাম খারাপ হচ্ছিল আর ত্যাগী স্ক্যামের সাথে জড়িত ছিল, তাই ব্যাংক অথরিটি ত্যাগীকে প্রমোশনের নামে আমেরিকা পাঠিয়ে দিতে চায়। এটা শুনে অজয় খুব দুশ্চিন্তায় পড়ে যায়। অজয়কে কয়দিন পরে গ্রেফতার করা হয়েছিল। সে কোনো রকমে জামিনে বের হয়ে আসে। ত্যাগী তো আমেরিকা চলে যাবে, কিন্তু অজয় তো এখানেই থাকবে। ত্যাগী মিথ্যে আশ্বাস দিতে থাকে অজয়কে। সবকিছুতে ধরা পড়ে গেলে অজয়ের বাকি জীবনটা বুঝি জেলেই চলে যাবে। প্রধানমন্ত্রীর লোকেদের নির্দেশ মতো সিবিআই টিম হার্ষাদকে সবসময় একটা চাপে রাখত। যখন তখন বাড়ি সার্চ করতে আসে, সবসময় গ্রেফতারের ভয় তাকে দেখা থাকে। সিবিআই প্রধান হার্ষাদকে নানা রকম অবৈধ বিজনেসের অভিযোগ করতে থাকে। হার্ষাদ বুঝতে পারে এভাবে চললে সিবিআই হার্ষাদকে বড় কোনো মামলায় দিয়ে দিবে। তাই সে প্রমাণ রাখার জন্য একটি ভিডিও রেকর্ড করে। সেই ভিডিওতে হার্ষাদ 1991 ইলেকশনের সময় হার্ষাদ দলীয় লোকদের অনেক টাকা দিয়েছিল, এমনকি প্রধানমন্ত্রীকে 1 কোটি টাকা নগদ দিয়েছিল। সে স্ক্যামের সাথে জড়িত থাকা সব রাজনৈতিক নেতা এবং সরকারের লোকদের কথা বলে দেয়। শুধু যে স্ক্যামের জন্য এসব করছে তা নয়, সে সরকারের অনেক গোপন কথাও জানত। হার্ষাদের এই ভিডিও রেকর্ডের কারণটাই ছিল সে যদি কখনো মারা যায় তাহলে এই দুর্নীতির কথা যেন সবাই জানতে পারে। সিবিআইয়ের এর হয়রানি থেকে বাঁচার জন্য হার্ষাদকে প্রণব একজন বড় লয়ারের কাছে নিয়ে যায়। অ্যাডভোকেট হার্ষাদকে জানায় সিবিআইয়ের কাছে যেন সে আর কোনো স্বীকারোক্তি না দেয়। তারপর সিবিআই যখন হার্ষাদের পিছু ছাড়ছিল না, তখন হার্ষাদের অ্যাডভোকেট সিবিআইকে নোটিশ পাঠিয়ে দিয়েছিল। এই নোটিশের পরে প্রধানমন্ত্রীর সেক্রেটারি হার্ষাদের সাথে দেখা করতে আসে। হার্ষাদ তাকে বলে হার্ষাদের নামে যত কেস সব যেন তুলে দেয়, কিন্তু সেক্রেটারি বলে দেয় সে এটা করতে পারবে না। এরপর হার্ষাদ ও তার অ্যাডভোকেট মিলে একটা কনফারেন্সে সব জানিয়ে দেয় প্রধানমন্ত্রীর কার্যকলাপ সম্পর্কে। এই স্ক্যামের সাথে শুধু হার্ষাদই জড়িত তা নয়, এর সাথে প্রধানমন্ত্রী নরসিং রাও জড়িত ছিল। হার্ষাদের এই প্রেস কনফারেন্সের পর প্রধানমন্ত্রীর নামটা হাইলাইট হয়ে যায়। শেষ পর্যন্ত হার্ষাদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেনি। ব্যাপারটা একসময় গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হয়। তার কয়দিন পরে হার্ষাদের অনেক কেস উঠে যায় এবং হার্ষাদকে শেয়ার মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়। এতে শেয়ার মার্কেটের অবস্থাও খারাপ হতে থাকে। অনেকেই হার্ষাদকে বিশ্বাস করে পথে বসে গিয়েছে। তাদের কাছে হার্ষাদ ছিল একজন ভিলেন। কিছুদিন পর সুচেতা হার্ষাদের ইন্টারভিউ নিতে আসে। হার্ষাদ সুচেতার সব প্রশ্নের উত্তর দেয়। সুচেতা হার্ষাদকে প্রশ্ন করে যে শেয়ার মার্কেটে যদি সে আবার ফিরে আসে তাহলে কি এত মানুষের ক্ষতিপূরণ করে দেওয়া সম্ভব হবে? হার্ষাদ বলল যে সে সবসময় চেষ্টা করে এসেছে তার ক্লায়েন্টদের যেন লস না হয়। মার্কেটের শেয়ার ওঠানামার সাথে হার্ষাদ সরাসরিভাবে জড়িত ছিল না। যদি ক্ষতির কথা বলা হয় তাহলে সবথেকে বেশি ক্ষতি হার্ষাদের হয়েছে। হার্ষাদের অনেক সম্পত্তি নিলামে তুলে বিক্রি পর্যন্ত করে দেওয়া হয়েছিল। হার্ষাদের তাকিয়ে দেখে থাকা ছাড়া আর কিছুই করা ছিল না। বাকি সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল। সব থেকেও যেন তার কাছে
এখন কিছুই ছিল না। তারপর সুচেতা হারসাদকে নিয়ে একটা বইও লিখে। বই পাবলিশ হওয়ার পরই সুচেতার দেবাশিস বিয়ে করে নেয়। এর পরের বছর প্রধানমন্ত্রী নরসিং রাও পদত্যাগ করে। তারপর নতুন সরকার গঠিত হয়। সেই সময়ও হারসাদের বিরুদ্ধে অনেকগুলো কেস ছিল, যা ছিল ইন্ডিয়াতে রেকর্ড পরিমাণ। সব ধাক্কা সামলিয়ে হারসাদ সিদ্ধান্ত নেয় যে সে আর্টিকেল লিখবে আর মানুষকে টিপস দিবে কিভাবে শেয়ার মার্কেটে উন্নতি করা যায়। হারসাদ টাইমস অফ ইন্ডিয়াতে আর্টিকেল ছাপাতে চেয়েছিল, কিন্তু সুচেতা সেটা রিজেক্ট করে দেয়। তাই সে নগদে সমাচার পত্রিকায় আর্টিকেল ছাপানো শুরু করে। এই আর্টিকেল লেখাটা হারসাদের একটা কায়দা ছিল শেয়ার মার্কেটে কোনো না কোনোভাবে প্রবেশ করার জন্য। ততদিনে ইন্টারনেটের যুগও এসে গিয়েছিল। সে একটা ওয়েবসাইট খুলে মানুষকে পরামর্শ দেওয়া শুরু করে। সব কিছুর আড়ালে সে আবারও শেয়ার মার্কেটে ঢুকে পড়ে। সে গোপনে অন্য একটা কোম্পানি খুলে স্টক প্রাইসকে আবারও উপরে তুলতে শুরু করে। কিন্তু ভূষণ আর আশ্বিন চিন্তিত, এভাবে যদি আবার স্টক প্রাইস বাড়তে থাকে ধরা পড়তে বেশি দিন লাগবে না। হারসাদ তাদেরকে বলে এবার আর সাধ্যের বাইরে হারসাদ কিছুই করবে না। কিন্তু এবারও হারসাদ বড় ধরনের ধাক্কা খেয়েছিল। ইন্ডিয়াতে একটা বড় দুর্ঘটনার জন্য বিদেশি অনেক কোম্পানি ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চাইছে না। ফলে শেয়ার মার্কেট আবারও লস করে ফেলে। হারসাদের স্টক আবার মাঠে মারা যায়। এই ঘটনার পর হারসাদ চেষ্টা করে তার কোম্পানিকে বাঁচাতে। এতদিনে সুচিতার কাছে আবার ইনফরমেশন চলে যায়। হারসাদের শালার নাম দিয়ে ওই দময়ন্তী কোম্পানি খোলা হয়েছে। হারসাদ যে এটার সাথে জড়িত ছিল তার খবরও তারা পেয়ে গেছে। দময়ন্তী কোম্পানিতেও রেড পড়ে। হারসাদের পুরো পরিশ্রম আবারও বিফলে গেল। তারপর কেটে যায় আরও কিছু বছর। একদিন আশ্বিন সব হিসাব নিকাশ করে দেখে প্রায় 300 কোটি টাকার হিসেব মিলছিল না। তাই এ ব্যাপারে কাস্টাডিয়ানকে আশ্বিন ও হারসাদ জানায় এই 300 কোটি টাকার শেয়ার ব্যাক পেলে তাদের 300 কোটি টাকার ঋণ কমে যেত। কাস্টাডিয়ান জানায় এটা নিয়ে তদন্ত করবে। পরের দিন ভূষণ আসে। ভূষণ খুব রেগে গিয়ে আশ্বিন ও হারসাদের কাছে আসে। তারা কেন এই শেয়ারগুলোর ব্যাপারে কাস্টাডিয়ানকে জানালো। সিবিআই ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। হারসাদ বলল চিন্তা না করতে, তারা শুধু না মিলা শেয়ারের হিসেবের ব্যাপারে তদন্ত করার জন্য কাস্টাডিয়ানকে জানায়। ভূষণ রেগে গিয়ে তাদের দুজনের কাছে সবটা স্বীকার করে। 1992 সালে হারসাদের বিরুদ্ধে মামলা চলাকালীন ভূষণ আশ্বিনের কাছ থেকে মিথ্যে বলে সই নিয়ে এই শেয়ারগুলো বিক্রি করে দেয়। ভূষণের কথা শুনে হারসাদ খুব কষ্ট পায়। সে যাকে এতদিন বিশ্বাস করে এসেছিল সে ভূষণই এত বড় বিশ্বাসঘাতকতা করলো। এরপর সিবিআই ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। সেখানে ভূষণ নিজে বাঁচার জন্য হারসাদের নাম দিয়ে দেয়। বলেছিল হারসাদই সব শেয়ার তখন গোপনে বিক্রি করে দেয়। ভূষণের কথার ভিত্তি করে সিবিআই আবারও হারসাদকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর 2001 সালে হারসাদ কারাগারে হার্ট অ্যাটাক করে। প্রয়োজন মতো চিকিৎসা না পাওয়ায় হাসপাতালের বেঞ্চে হারসাদ মৃত্যুবরণ করে। এভাবে একসময় ইন্ডিয়ার ইকোনমি তোলপাড় করে দেওয়া মানুষটির গল্প এখানে শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।